একাদশ শ্রেণীর ইকোনমিক্সের প্রথম অধ্যায় বাজারের বিভিন্ন প্রকার প্রথম ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম প্রতিযোগিতার বিভিন্ন বাজারের শ্রেণী বিভাগ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার এই সম্পর্কে বলেছিলাম। আর শেষ করেছিলাম এই অলিগোপশনীতে একচেটিয়া ক্রেতা, দ্বিপাক্ষিক, একচেটিয়া এইগুলো সমস্তটাই বলে দিয়েছিলাম। এরপরে তোমাদের এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক যে বাজার রয়েছে সেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা জানব। আর তোমরা এখানে কিন্তু যে কোয়েশ্চেন্স প্যাটার্নগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু বলে রাখি যে এখান থেকে 4 নাম্বার কিন্তু প্রশ্ন পড়বে ইউনিট 1 থেকে ইউনিট 2 থেকে, যেটা আমি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স রয়েছে সেখানে 4 নাম্বার থাকবে এবং ডেসক্রিপটিভ তোমাদের 6 নাম্বার, মোট 10 নাম্বারে কিন্তু থাকবে। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে কিন্তু কোনো শর্ট অ্যান্সার টাইপ 2 নাম্বারের কোয়েশ্চেন্স কিন্তু থাকছে না। তার মানে এই চ্যাপ্টার থেকে 4 নাম্বার কিংবা 6 নাম্বারে থাকতে পারে, তোমরা কিন্তু এখানে বড় প্রশ্ন করো। দেখো এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমি এরপরে আরও ডিটেলসে বলছি, আমি তোমাদেরকে সংক্ষেপে কিন্তু বলে দিচ্ছি, তোমরা জায়গাগুলো বুঝে নাও। পূর্ণ প্রতিযোগিতামূলক যে বাজার রয়েছে সেখানে কি হয় দেখো, আমি বইয়ের সম্পূর্ণ লাইনগুলো পরপর বলবো না, জায়গাগুলো ছোট ছোট করে বলে দেবো যেগুলো তোমরা পড়বে। যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে এবং প্রত্যেককেই একটি সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। তার মানে কি, যে বাজারে অসংখ্য ক্রেতা, তার মানে একটা বাজার যদি তৈরি হয় বা একটা বাজার যদি থাকে সেখানে কিন্তু অসংখ্য ক্রেতা থাকবে, কেনার লোক কিন্তু প্রচুর, এবং বিক্রেতাও কিন্তু অসংখ্য থাকবে, একের অধিক থাকবেই থাকবে, একাধিক থাকবেই থাকবে, এবং প্রত্যেককেই একটি সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করে। সমজাতীয় মানে কি, যদি একটা বাজারের মধ্যে তুমি হাটতলা চলে যাও সেখানে দেখবে আলু বিক্রি করছে হয়তো গোটা 50 জনা, পটল বিক্রি করছে হয়তো গোটা 40 জনা। এখানে হাটে গেলেই আমরা বুঝতে পারবো। আবার মাছের হাটে তুমি যদি চলে যাও দেখবে সবাই মাছ বিক্রি করছে। তাহলে সেইগুলোই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা উদাহরণ। এখানে তোমাকে কিন্তু বৈশিষ্ট্য পরীক্ষায় যদি পড়ে যে পূর্ণ প্রতিযোগিতামূলক যদি বাজারের বৈশিষ্ট্য লেখো, তাহলে এখানে দেখো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, পঞ্চমত, ষষ্ঠত এইগুলো দেওয়া রয়েছে। এত বড় বড় করে লেখার প্রয়োজন কিন্তু নাই। মোটামুটি 2 থেকে 3 লাইন প্রত্যেকটা পয়েন্টের মধ্যে লিখলেই 4 থেকে 6 নাম্বারের প্রশ্নের জন্য এনাফ। তবে 4 নাম্বারের জন্য 2 লাইন করে প্রত্যেকটা থেকে লিখবে, 4টের জন্য 5টা দেবে। 4 নাম্বার প্রশ্ন যদি পড়ে তোমরা 5টা পয়েন্ট দিলেই হবে, আর 6 নম্বরের জন্য 6টা তো দিতেই হবে, আর 1 লাইন করে বাড়িয়ে দেবে। বেশ, দেখো প্রথমত যেটা দেওয়া রয়েছে, এই বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কি, এই বাজারে অসংখ্য ক্রেতা থাকবে এবং বিক্রেতা থাকবে। প্রত্যেক ক্রেতা বাজারের মোট চাহিদার অতি ক্ষুদ্র অংশ দখল করে থাকে। আমরা বাজারে যদি যাই, তুমি কিনতে যাবে 2 কিলো আলু, কিন্তু এখানে 50 জনের কাছে 3-4 ব্যাগ করে আলু থাকে। তার মানে তুমি যদি সববার যদি মোট আলুর পরিমাণটা যদি আমি ধরি আর কি, এস্টিমেট করি, এক জায়গায় করি, তাহলে দেখা যাবে এখানে মোট আলুর পরিমাণ কত হচ্ছে। ধরো দেখা গেল 50 কুইন্টাল আলু ওই বাজারে রয়েছে, তুমি ক কিলো নিলে? মাত্র 2 কেজি। তার মানে কি, একা তোমার পক্ষে ওই বাজারটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু সোজা নয়, বা তুমি একা ওই বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং তুমি সেই মোট চাহিদার অতি ক্ষুদ্র একটা অংশ, যদি 50 টন আলু থাকে সেই বাজারে, মাত্র তুমি 2 থেকে 10 কেজি নিচ্ছ, তাহলে 50 টন থেকে যদি 2 কেজি বা 10 কেজি আলু বেরিয়ে যায় তাহলে সেটা কোনো বেশি অতটা ফারাক পড়বে না। ওই জন্য বলছে মোট যে চাহিদা থাকে তার ক্ষুদ্র অংশই কিন্তু দখল করে থাকো। তেমনি প্রতিটি বিক্রেতাও বাজারের মোট যোগানের অতি ক্ষুদ্র অংশ যোগান দিয়ে থাকে। 50 কুইন্টালের মধ্যে 100 কেজি বা যদি আমরা কুইন্টাল করি তাহলে 1 কুইন্টাল খুব একটা বেশি নয়,
যদি আমি 10 টন আলু থাকে, তার মধ্যে কিন্তু 1 কুইন্টাল অতটা কোনো গায়ে আসবে না। দেখা গেল 100 ভাগ আলু রয়েছে, মানে 100 কেজি আলু রয়েছে, একজন বিক্রেতা 1 কেজি করে সাপ্লাই দিচ্ছে, তাহলে ধরো 1 কেজি একজন সাপ্লাই কমিয়ে দিল, তাহলে 99 কেজি তো এখনও বাজারে আলু রয়েছে। তাহলে ওই যে 1 কেজি বেরিয়ে গেল, অতটা কিছু ফারাক পড়লো কি? 100 থেকে 99 হয়েছে, এতটা ফারাক পড়ে না, একজনের জন্য বেশি ফারাক পড়ে না। তাহলে এইটা কিন্তু মূল বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একজন ক্রেতা বা দুজন ক্রেতা বা দুজন বিক্রেতার জন্য পুরো বাজারটা কি হয় না, এতটা কিন্তু এফেক্ট করে না। ফলে কোনো একজন ক্রেতা বা কোনো একজন বিক্রেতা এককভাবে দামকে কিন্তু প্রভাবিত করতে পারে না, একা তুমি বাজারটাকে হিলিয়ে দিতে পারবে না। দ্বিতীয়ত কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সকল বিক্রেতায় এক জাতীয় দ্রব্য বিক্রি করে। আমি এক্ষুনি বলছিলাম যে সবাই কিন্তু একই জাতীয় দ্রব্য বিক্রি করছে। যদি কেউ আলু বিক্রি করছে তো আলুই বিক্রি করছে, মানে বাজারে গেলেই বুঝতে পারবে, মাছের হাটে যাবে দেখবে সব একই ধরনেরই মাছ মোটামুটি বিক্রি করে। এবারে একের দ্রব্যের সঙ্গে অন্যের দ্রব্যের কিন্তু পার্থক্য নেই। দেখবে তুমি যদি ও যদি 40 টাকায় বিক্রি করে যে মাছটা কিলো, ও কিন্তু সেই 40 টাকায় বিক্রি করবে, বড় জোর 41 বা 39 হবে, বেশি পার্থক্য নয়, সেই একই রকমই দামে কিন্তু আমরা পাবো। তৃতীয়ত কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সকল ফার্মের অবাধ প্রবেশাধিকার থাকে। তাহলে এই পূর্ণ প্রতিযোগিতা মানে যে মূলক বাজার রয়েছে, সেখানে কিন্তু সব যত ফার্ম রয়েছে সেই ফার্মগুলো মানে বিক্রি করার জিনিসপত্র তুমি নিয়ে যেতে পারো। তার অর্থ হলো কি, কোনো ফার্ম ইচ্ছা করলে ওই দ্রব্যের উৎপাদন শুরু করে বাজারে প্রবেশ করতে পারে, আবার দ্রব্যটি উৎপাদন করছে এমন কোনো ফার্ম উৎপাদন বন্ধ করে দিয়ে বাজার থেকে চলেও যেতে পারে। তোমার ধরো কোনো ইন্ডাস্ট্রি তুমি লাগালে, যেখানে দেখা গেল যে তোমার মুনাফা হচ্ছে না, তুমি ইন্ডাস্ট্রি গুটিয়ে দিতে পারো, এমন নয় যে রাখতেই হবে। এইটা কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা বেশিরভাগ জায়গায় কিন্তু এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারই দেখি। বেশ, চতুর্থত কি রয়েছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই বাজারের অবস্থা সম্পর্কে সম্পূর্ণরূপে কিন্তু সচেতন। তুমি কিন্তু না জেনে বাজারে ঢুকছো না, তুমি জানো যে বাজারে কি ডিমান্ড রয়েছে, মানুষে কি কি চাইছে, সবটাই কিন্তু তুমি জানো। অর্থাৎ প্রতিটি ক্রেতাই জানে দ্রব্যটি কি দামে বিক্রি হচ্ছে, আমি সেইটাই বলতে চাইছি। আবার প্রতিটি বিক্রেতাও জানে যে দ্রব্যটি কী দামে বিক্রি হচ্ছে, ফলে কিন্তু কেউ কিন্তু বেশি দাম আদায় করতে পারে না এবং বাজারটি একটি মাত্র দামেই কিন্তু চালু থাকে। এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা বৈশিষ্ট্য। পঞ্চমত কি, পূর্ণ প্রতিযোগিতামূলক যে বাজার রয়েছে সেই উৎপাদনের উপকরণগুলি সম্পূর্ণরূপে কিন্তু গতিশীল হয়ে থাকে। উৎপাদনের গতিশীলতা বলতে বোঝায় কি, যে উৎপাদনকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ব্যবহার থেকে অন্য ব্যবহারে স্থানান্তরিত করা। উৎপাদনগুলির গতিশীলতা থাকার জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উপাদানের একই দাম থাকে। যেমন শ্রমের বাজারে গতিশীলতা থাকার জন্য সকল ফার্মই একই মজুরি হার বলবৎ থাকবে। যেখানে মজুরির হার বেশি সেখানেই শ্রমিকরা বেশি করে শ্রমের যোগান দিতে চাইবে, তার ফলে সেখানেই মজুরির হার কমে আসবে। এইভাবে সব ফার্মে মজুরির হার কিন্তু একই হবে। কাজ যদি একই হয়, বাজারের যদি কাজ একই হয়, ধরো দেখা গেল একটা সাবান কোম্পানি, সেখানে যারা শ্রমিক রয়েছে তাদের একই মেটেরিয়াল বানাতে হচ্ছে, একই জিনিস বানাতে হচ্ছে, তাতে 100 জন বানাচ্ছে, তাহলে তাদেরকে তো আলাদা কিছু করতে হচ্ছে না, করতে হচ্ছে কি, তাহলে তাদের মাইনে মোটামুটি একই হবে। তা এই জিনিসগুলোই শ্রমের বাজারে কিন্তু গতিশীলতা থাকার কারণেই কিন্তু সমস্ত ফার্মই একই মজুরির হার কিন্তু থাকে সবার মধ্যে। শেষ পয়েন্ট দেখো, এই ধরনের বাজারে কোনো ফার্মের উৎপাদন ব্যয়ই একমাত্র ব্যয়, মানে উৎপাদন করতে যা খরচা, তুমি যদি চাষবাসই ধরো তাহলে চাষ করে মূল্য লাগাতে যতক্ষণ বা আলু লাগাতে যতটুকু খরচা, তারপরে কিন্তু বাদবাকি ওখানে তুমি হাটে দিয়ে এলেই বাদবাকি যে লাভটা থাকবে সেটা। কেননা এখানে কিন্তু কোনো বিজ্ঞাপন ব্যয় থাকে না, এ দেখো লেখা রয়েছে। কেননা তুমি আলু বিক্রি করার জন্য আমার আলু নিয়ে যান, বিজ্ঞাপন দাও নাকি, না মাইকিং করে বেড়াও, কিচ্ছু করে বেড়াও না।
বিজ্ঞাপন ব্যয় নাই, পরিবহন ব্যয় থাকে না, সংরক্ষণ ব্যয় থাকে না, বিমার জন্য ব্যয় থাকে না, এইগুলো কোনো ব্যাপার কিন্তু থাকে না। এখানে ট্যাক্সও কিন্তু লাগছে না, লাগছে তুমি টিভি কেন দেখা 80% ট্যাক্স, 18% ট্যাক্স, 18% ট্যাক্স, কোথাও 22% ট্যাক্স, এইরকম ট্যাক্সগুলো লেগে যায়, কিন্তু আলুর বস্তার উপরে ট্যাক্স লাগে নাকি এরকমভাবে? না। এবারে বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেমন জিএসটি আমাদের দিতে হয়, তাহলে যদি জিএসটি লাগে তাহলে জিনিসটার দামটা বেড়ে যাবে অটোমেটিক। তাহলে এই ধরনের বাজারে কোনো ফার্মের উৎপাদন ব্যয়টাই শুধুমাত্র ব্যয়, তুমি উৎপাদন করতে যেটুকু খরচা লাগছে তোমার সেইটুকুই কিন্তু খরচা নাকি। এরপরে আর একটা বলবো একচেটিয়া নিয়ে, এটা শেষ করব, তারপরে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারটা সম্পর্কে পরের দিনে আরও বলবো। যেমন একচেটিয়া যে বাজারগুলো দেখবে, একচেটিয়া বাজারটা আমি গতদিনেও বলেছিলাম যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে এবং জিনিসটা বিক্রি করে, কেঁচাঘাটের জিনিস বিক্রি করছে এবং যেখানে জিনিসই কোনো ঘনিষ্ঠ পরিবর্তন থাকে না, সেই বাজারকে একচেটিয়া বাজার বলে। আচ্ছা, তাহলে তুমি ধরো বাজারে একটা সাবান বার করেছো, না এটা বললে হবে না, তুমি ধরো একটা কোনো বাজারে রয়েছো, যে বাজারে একমাত্র তুমি কোনো খাবারের জিনিস বিক্রি করো, সেই বাজারে আর কোনো খাবারের জিনিসের দোকান নেই, শুধু তোমার দোকানটাই আছে। তার মানে কি, এখানে যত সেই বাজারে মানুষজন আসবে খাবারের জন্য, শুধুমাত্র তোমার কাছ থেকে যেটুকু খাবার আছে সেটাই খাবে। এবার দেখা গেল তোমার এখানে একটা হোটেল রয়েছে, যে হোটেলে তোমার ভাত পাওয়া যায় কিন্তু মুড়ি পাওয়া যায় না, ভাত পাওয়া যায় কিন্তু রুটি পাওয়া যায় না, ভাত পাওয়া যায় কিন্তু অন্যান্য আর যে খাবার জিনিসগুলো রয়েছে সেগুলো পাওয়া যায় না। ফলে কি, এইখানকার যত কাস্টমার রয়েছে তোমার কাছে কিন্তু পেট ভরানোর জন্যই আসবে, এর কোনো বিকল্প কারো কোনো কিছু নাই। কেউ যদি ঝালমুড়ি বিক্রি করে না, বা কারো যদি রুটি বানানোর কোনো দোকান থাকে, তাহলে কি এইখানের কিছু কাস্টমার তোমার কাছ থেকে কেটে গিয়ে এর কাছেও যেতে পারে, কিন্তু একচেটিয়ার ক্ষেত্রে হয় না, কেননা শুধুমাত্র তুমি এখানে আছো, যত কাস্টমার আসবে তোমার কাছেই আসবে। পেট তো ভরাতে হবে না, তাতে ভাত খেয়েই ভরাক বা রুটি খেয়েই ভরাক, যার দোকান যে একজনই থাকবে সেটা একচেটিয়া, সেই থাকলো, এর ঘনিষ্ঠ পরিবর্তন থাকবে না। মানে ভাতের হোটেল থাকে, কোথাও রুটি, আজকে ভাত পেলাম না তাহলে রুটি খেয়েই কাটিয়ে দিই, এই রকম কোনো অপশান থাকবে না। ভাত আছে ভাতই খাও তাহলে শুধু, বা রুটির দোকানে রুটিই খাও, এর কিন্তু কোনো অল্টারনেটিভ কিছু কিন্তু থাকবে না। অনেক বাজারে যাবে, বাজারে গিয়ে দেখবে শুধু এখানে শাড়ি বিক্রি হচ্ছে, তাহলে শাড়ির অল্টারনেটিভ মেয়ে ছেলেরা আর কি পরে? শুধু কি মেয়েরা শাড়িই পরে? না, ওরা চুড়িদারও পরতে পারে, ওরা সালোয়ার কামিজও পরতে পারে, ঘাগড়া চলিও পরতে পারে, ঘাগড়া যেগুলো বলে। তাহলে এই বিভিন্ন পোশাক রয়েছে, এইগুলো কিন্তু কি শাড়ির ঘনিষ্ঠ পরিবর্তন, মানে ওর অল্টারনেটিভ আর কি। এবার যে বাজারে তুমি একা থাকবে এবং তোমার যে বিক্রি করার জিনিস তার কোনো পরিবর্তন আর কেউ বিক্রি করবে না, ঘনিষ্ঠ পরিবর্তন থাকবেই না এখানে, তুমি একা, কিন্তু তোমার কাস্টমার প্রচুর থাকবে, খাবার লোক কত বলো তো, সব থাকবে। প্রথমত কি বৈশিষ্ট্য দেখো, একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্মই দ্রব্যটি উৎপাদন করে, আর কেউ নাই। দ্বিতীয়ত কি, একচেটিয়া ফার্ম যে দ্রব্যটি উৎপাদন বা বিক্রি করছে তার কোনো ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য কোনো ফার্ম উৎপাদন বা বিক্রি করছে না। 3 নাম্বার কি, একচেটিয়া বাজারে নতুন ফার্মের প্রবেশের পথ সম্পূর্ণ রুদ্ধ, আর কেউ ওইটা করতে পারে না বা করবে না। বেশ। চতুর্থত, একচেটিয়া কারবারি দ্রব্যের দাম এবং দ্রব্যের পরিমাণ উভয়ই কিন্তু পরিবর্তন করতে পারে। তুমি যদি মনে করো যে না আমি খাবার হোটেল করেছি, তাহলে খাবার হোটেলের দাম কিন্তু আমি বাড়িয়ে দেবো, খাবার দাম বাড়াবো, তুমি বাড়াতে পারো, কেন আর তো কেউ নেই, তুমি একা আছো, তুমি যা খুশি করতে পারো। তাহলে এইটাই হচ্ছে একচেটিয়া বাজার। যেমন দেখো, এই নানা কারণে একচেটিয়া কারবারের উদ্ভব হতে পারে। কি কি? তাহলে এই যে একচেটিয়া বাজারগুলো কিভাবে উদ্ভব হয়,
তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রীয় একচেটিয়া বা আইন বলে প্রতিষ্ঠিত একচেটিয়া। অনেক সময় সরকার নিজের কোনো বিশেষ দ্রব্যের উৎপাদন বা বিক্রির ভার গ্রহণ করেন বা অন্য কোনো ব্যক্তিগত সংস্থাকে ওই বাজারে প্রবেশ করতে দেন না। দেখো ভালো করে, আমি জাস্ট এখানে বাজারের ক্ষেত্রে বললাম, এবারে এইরকম তো আর কোনো দিন হয় না যে কোনো একটা বাজারে তুমি একা হয়তো হোটেল খুলেছো, সেটা তো হয় না, তোমার পাশাপাশি গাদা হোটেল খুলে যাবে, কেন সেখানে তুমি তো কাউকে বারণ করতে পারবে না বা এখানে প্রবেশে তুমি বাধা দিতে পারবে না। একমাত্র এই রকম সংস্থা কোনগুলো হতে পারে? সরকারি কোনো সংস্থা। সরকার যেমন দেখো কি কি সংস্থা হতে পারে, যেমন ভারতে টেলিফোন সংস্থা, তারপরে কি হচ্ছে রেল পরিবহন। তুমি কোনোদিন শুনেছো কোনো বেসরকারি রেল চলছে? যে আম্বানি একটা রেল চালায়, ট্রেন চালায়, আদানি একটা ট্রেন চালাচ্ছে, শুনেছো? কোনোদিন টাটা ট্রেন চলছে? শুনবে না। কিন্তু বাস চলতে পারে, বাসটা কিন্তু প্রাইভেট ট্রান্সপোর্টের মধ্যে পড়ছে, কিন্তু রেল কিন্তু পড়ে না। রেলে সেটা কিন্তু সরকারি নিয়ম। তুমি যদি মনে করো যে আমি একটা ট্রেন গাড়ি দেবো, এখানে হবে না, সরকার অনুমোদন দেবে না। তার মানে রেলটা কিন্তু একচেটিয়া সরকারেরই। প্রতিরক্ষার সাজ সরঞ্জাম, তুমি যদি ভাবো যে আর্মির তে আমি দুটো ট্যাঙ্ক আমার খাটবে, ট্র্যাক্টর পেয়েছো যে খাটবে, বালি বওয়াবে, ইট বওয়াবে, তা তো নয়। এখানে সম্পূর্ণ প্রতিরক্ষার ক্ষেত্রেও সরকার দেখে। বিদ্যুৎ উৎপাদন তোমার হাতে নাই, সরকার ঠিক করে দেবে। তার মানে এগুলো যেগুলো সরকারি, সেইগুলো কিন্তু আর দ্বিতীয় অল্টারনেটিভ কোনো কিছু পাবে না, ওইটা সরকারই চালাবে। বুঝতে পেরেছো? এই যে অনেক সময় সরকার নিজে একচেটিয়া অধিকার না নিয়ে কোনো কোনো বিশেষ প্রতিষ্ঠানকে এই একচেটিয়া অধিকার ভোগ করতে দিতে পারেন এবং আইন বলে অন্য ফার্মে প্রবেশ নিষিদ্ধ করে দিতে পারেন। হতেই পারে, যেমন দেখা গেল যে কোনো কয়লা খাদান, কোনো কয়লার খাদান সরকার সেটা না নিয়ে কোনো প্রাইভেট কোনো কোম্পানিকে দিয়ে দিল, কিন্তু ওই কোম্পানি আর অন্য কোনো কোম্পানি কিন্তু ওখানে আর কয়লা তুলতে যেতে পারবে না ওই কোম্পানি ছাড়া। বুঝতে পেরেছো? কেননা পুরো ওই কয়লা তোলার কাজটা একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু সরকার হস্তক্ষেপ করতে পারে বা হস্তান্তর করে দিতে পারে যে ঠিক আছে সরকার এখানে নাক গলাবে না, তা সরকারের এরকম এরকম ডিমান্ড, এরকম নীতি রয়েছে, যেগুলোকে কিন্তু ওই পুরো কোম্পানিটাকে মেনে কিন্তু চলতে হবে। যেমন ফরেস্টে যা কিছু দেখার কিন্তু সরকার দেখবে, এখানে কিন্তু আর কোনো কোম্পানি যে চলো এই কোম্পানি একটা ফরেস্ট করলো না, এরকম হয় না। বুঝতে পেরেছো? এবার সরকার যদি মনে করে যে কোনো বেসরকারি কোনো কোম্পানিকে দেব এটা দেখাশুনো করার জন্য, সেটা দিতে পারে সরকার। বেশ, এরকমভাবেই কিন্তু পুরো এই একচেটিয়া বাজারটা তৈরি হয়েছে। আবার অসম প্রতিযোগিতা থেকেও একচেটিয়ার উদ্ভব হতে পারে। মনে করো যে বাজারে বড় বড় অনেক ফার্ম রয়েছে, তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত, প্রতিযোগিতায় মনে করি ছোট ফার্মগুলি টিকে থাকতেও পারলো না, তাদের ক্রমাগত লোকসান হওয়ার জন্য তারা বাজার থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। আবার মনে করি যে শুধুমাত্র একটি ফার্মই বাজারে টিকে থাকলো, সব চলে গিয়েছে। ধরো দেখা গেল ধীরে ধীরে একটা ব্রিটানিয়া, আমি কিছুদিন আগে খবরে দেখলাম ব্রিটানিয়া একটা কোম্পানি, বিস্কুটের কোম্পানিটা বন্ধ হয়ে গেল, পুরো ক্লোজ হয়ে গেল। তার মানে কি এইভাবে ধীরে ধীরে যদি ধরো সব বিস্কুট কোম্পানি বন্ধ হয়ে গেল, নিয়ে একটাই রয়েছে ধরো প্রিয়া মেরি বিস্কুট, তাহলে ও কী হয়ে গেল? একচেটিয়া হয়ে গেল। আর সব পয়সার জন্য বা শ্রমিকের, দুর্লভ শ্রমিকের জন্য, বা শ্রমিক দিতে পারছে না বা লেবার নেই বা সেরকম ইয়েগুলো নেই, সেই কারণে কিন্তু বন্ধ। যখন ধীরে ধীরে তো আমাদের কোম্পানি তোমার এইভাবে শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো চলছে না। তা সেই ক্ষেত্রে যদি একটাও টিকে থাকে তাহলে সেই তো একচেটিয়া হয়ে গেল। এবারে সে যা বিস্কুট বানাবে গোটাটাই কী হবে? ছড়াবে বাজারে, এটা একচেটিয়া। এইভাবেও হতে পারে। এক্ষেত্রে একচেটিয়ার উদ্ভব হলো অসম প্রতিযোগিতা থেকে। তার মানে একচেটিয়া বাজার বিভিন্ন ক্ষেত্রে হয়, তবে মেনলি মনে রাখবে এখানে সরকার কিন্তু এই একচেটিয়া বাজারের ক্ষেত্রে এখানে কিন্তু কাউকে প্রবেশ করতে সরকার দেয় না। যেমন রেল আপাতত কোনো প্রাইভেটাইজেশন হয় নাই, তবে পিপিটি মডেল যদি আসে প্রাইভেট হয়েও যেতে পারে। যেমন স্কুলগুলো আমরা দেখেছি তো, সরকারি স্কুল রয়েছে,
সরকারের স্কুল ছাড়াও সরকার অনুমোদিত অনেক বেসরকারি স্কুল রয়েছে, তাহলে সেইগুলোও তো তোমার বেসরকারি হয়ে যাচ্ছে। এরকম ক্ষেত্রে সরকার অনেক ক্ষেত্রে মানে গ্রহণ করে, বা অনেক ক্ষেত্রে কি করে সরকার কোনো কোম্পানিকে সেটা দায়িত্বভারও দিয়ে দেয়। এই অবধি ছিল। তাহলে আজকে যে দুটো জিনিস পড়লাম, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একচেটিয়া কিন্তু বাজার। পরের দিন আমরা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে জানবো, অলিগোপলি বাজার, অন্যান্য বাজার করে পুরো এই প্রথম অধ্যায়টা শেষ করে ফেলবো। বেশ।